অজয়ের ঘর একটা বড় অ্যাপার্টমেন্টে ছিল, যেখানে প্রতিবেশীর বিল্ডিংও খুব কাছে ছিল। অজয়ের বন্ধু জিতু অজয়ের ঘরে পৌঁছালো। এসে গেছিস তুই? আরে কত বছর পর দেখা করার সময় পেলি? আরে তুই তো জানিসই যে কলেজের কাজ এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি সুযোগই পাচ্ছিলাম না। তবে এবার আমি অনেক বড় একটা ছুটি নিয়ে এসেছি। ব্যাস এটাই তো চাইছিলাম। আরে তুই এলিয়া সবকিছু একেবারে চেঞ্জ হয়ে গেল রে ভাই। অজয় জিতুকে ঘর দেখাতে শুরু করলো। জানলা দিয়ে প্রতিবেশীর বিল্ডিংও পরিষ্কার দেখা যেত। জিতুর নজর সামনের বিল্ডিং এ গেল। ওই সামনের বিল্ডিংটা কার রে? ওখানে তো বেশ শান্তি দেখতে পাচ্ছি। আরে ওই বিল্ডিংটা বেশ পুরনো। ওখানে বলে যে সব অদ্ভুত ঘটনা ঘটে, জানিস তো। কিন্তু তুই এদিকে বেশি তাকাস না তো, এইসব ঘটনা চারিদিকে ঘটতেই থাকে। আরে সব জায়গাতে আমার অ্যাডভেঞ্চার লাগে রে, কিন্তু এখানকার লোকজন দেখি কতটা আলাদা। পরের দিন জিতু সকালের সময় ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখনই ওর নজর প্রতিবেশীর বিল্ডিং এর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মেয়ের ওপরে গেল। সেই মেয়েটি লম্বা, ফর্সা আর সত্যি খুব সুন্দর ছিল। ও জিতুকে দেখে হাসলো। প্রতিবেশীরা দেখছি বেশ অন্য ধরনের লোকজন। আমাকে খোঁজ নিতেই হবে যে এরা আসলে কারা। দুপুরের বেলায় জিতু হাঁটতে হাঁটতে সে বিল্ডিং এর কাছে পৌঁছালো। মেয়েটি বিল্ডিং এর বাইরেই দাঁড়িয়েছিল। হ্যালো, তুমি হয়তো অজয়ের কাজিন, তাই না? আরে আপনি কি করে জানলেন? আমি আপনাকে অজয়ের ঘরে আসতে দেখেছি। আমি রক্ষা, এই বিল্ডিং এই থাকি। আমার নাম জিতু। আচ্ছা, আপনাকে দেখে তো মনেই হচ্ছে না যে আপনি এখানেই থাকেন। আপনি অনেকটাই ডিফারেন্ট। আচ্ছা, তবে আপনাকেও এখানকার মনে হয়। প্রথমবার দেখলাম। আপনি ঘুরতে এসেছেন? হ্যাঁ, ছুটি কাটাতেই এসেছি। অজয়ের বাড়িটা তো শুধু একটা বাহানা। আসলে আমি শহরটাকে দেখতে চাইছিলাম। দুজনে কথাতে ব্যস্ত হয়ে পড়ল। জিতু আর রক্ষা এখন রোজ দেখা করত, কখনো পার্কে বা কখনো বিল্ডিং এর কাছে। আস্তে আস্তে ওদের বন্ধুত্ব প্রেমে পরিবর্তিত হলো। একদিন দুজনে পার্কে ছিল। জিতু, তুমি কখনো ভালোবেসেছো? আমার মনে হচ্ছে এখন করছি। তোমার সাথে দেখা হওয়ার পর যেন মনে হয় আমি সবকিছু পাল্টে গেছে আমার। তুমি সত্যি খুব ভালো। আমি তোমার সাথে প্রত্যেকটা মুহূর্ত থাকতে চাই। তাহলে বলো না, কে তোমাকে আটকাচ্ছে? রক্ষা হাসতে শুরু করলো। এক রাতে অজয় ঘরে ফেরার সময় দেখলো যে জিতু প্রতিবেশীর বিল্ডিং এ যাচ্ছিল। এটা দেখে অজয়ের চেহারা গম্ভীর হয়ে গেল। ও পরের দিন জিতুকে এই ব্যাপারে কথা বলল। জিতু, আমি কি জিজ্ঞাসা করতে পারি যে তুই প্রতিদিন ওই বিল্ডিং এ কেন যাস? কেন? তাতে কি সমস্যা? তুই কি জানিস ওই বিল্ডিং এ কি হয়েছিল? কি হয়েছিল মানে 2 বছর আগে ওখানে একটা মেয়ে ছিল, রক্ষা। ওর বিয়ে হবার ছিল, কিন্তু বিয়ে হওয়ার 2 দিন আগে ওর বরের একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও সেটা সহ্য করতে পারে না, আর ও নিজের প্রাণ কেড়ে নেয়। সেই থেকে ওখানে কোনো কিছু ঠিকঠাক হয় না রে। আরে কি আজে বাজে কথা বলছিস? আমি প্রতিদিন ওর সঙ্গে দেখা করি। ও তো বেঁচে রয়েছে। ওর নামও তো রক্ষা। আরে ও বেঁচে নেই। তুই যাকে দেখতে পাচ্ছিস ও অন্য কিছু, বুঝলি? ওখানে যে যে জোয়ান ছেলেরা গেছে তারা আর কখনো ফিরে আসেনি রে। জিতুর চেহারায় ভয় আর অস্বস্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। অজয় জিতুকে সবকিছু বলল। ও দীনেশ আর রক্ষার কথা বুঝিয়ে বলল। দীনেশ আর রক্ষা একে অপরকে খুব ভালোবাসত। ওদের বিয়ের আয়োজন বেশ জোর কদমে শুরু হয়েছিল, কিন্তু বিয়ের 2 দিন আগে দীনেশের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রক্ষা যখন এই খবরটা শুনতে পায়, ও তখন নিজেকে ফ্ল্যাটে বন্দি করে নেয়। তারপরে ও নিজের প্রাণটাকেই কেড়ে নেয়। তাহলে যে মেয়েটা আমার সঙ্গে দেখা করছে সে আসলে কে? ও রক্ষার আত্মা রে। ও ভালোবাসায় ঠকে গেছে রে, আর ও এখন প্রত্যেক ছেলেকে নিজের করে নিতে চায় রে। কিন্তু যে ওকে বারণ করে সে তাকে কি সে তাকে শেষ করে দেয়। না, এটা সত্যি হতে পারে না। রাতের সময় জিতু নিজের ঘরে বসেছিল। ও রক্ষার সাথে সময় কাটানোর দিনগুলো মনে করছিল। তখনই ওর জানলায় কেউ যেন টোকা দিল। হঠাৎ করে জানলা খুলে গেল। বাইরে রক্ষা দাঁড়িয়েছিল। ওর চেহারায় হাসি ছিল, কিন্তু ওর চোখ অসামান্য লাগছিল। জিতু, তুমি আমার থেকে দূরে কেন যাচ্ছ? তুমি কি আমায় ভালোবাসো না? রক্ষা, তুমি সত্যি কে বলো তো? রক্ষার চেহারা বদলাতে শুরু করলো। ওর হাসি হঠাৎ ভয়ঙ্কর হয়ে গেল। আমি সেই যাকে তুমি ভালোবেসেছ, কিন্তু তুমি যদি আমাকে ছাড়ার চেষ্টা করো তাহলে আমি তোমায় ছাড়বো না। না, এসব মিথ্যে।
জানলা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। জিতু ভয় পেয়ে বিছানার মধ্যে পড়ে গেল। পরের দিন জিতু নিজের শহরে ফেরত চলে এলো, কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে গেছিল। ও সবসময় ঘাবড়ে আর চুপচাপ থাকতো। এখন রাতে ওর ঘুম আসতো না। ওর মা সরলা ওর অবস্থা দেখে চিন্তিত ছিল। বাবা, কি হয়েছে? যখন থেকে তুই এসেছিস তখন থেকেই তোর মুখ উতরে আছে। কোনো ব্যাপার তাহলে আমাকে সেটা বল। মা, কিছু না, সব ঠিক আছে, শুধু একটু ক্লান্ত লাগছে। সরলা ওকে সাহারা দিল। জিতু চুপ থাকলো, কিন্তু ওর মধ্যে ভয় যেন গভীর হয়ে যাচ্ছিল। রাতের সময় জিতু নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছিল। তখনই ঘরের জানলা নিজে থেকে খুলে গেল। জিতু ভয় পেয়ে উঠল আর জানলা বন্ধ করে দিল। আবার ওটাই হচ্ছে। আমি কি কখনো এর থেকে কোনোদিনও মুক্তি পাবো না? ও বিছানায় শুয়ে পড়ল। যখনই ওর চোখ বন্ধ হলো, ওর অনুভূতি হলো যেন কেউ ওকে দেখছে। সকাল হতেই ও চমকে উঠল আর নিজেকে রোকসার ঘরে দেখতে পেল। না, এটা কি করে হতে পারে? আমি এখানে কি করে চলে এলাম? নিজের অবস্থায় চিন্তিত হয়ে জিতু এক প্রসিদ্ধ তান্ত্রিক বাবা আগরনাথের কাছে গেল। বাবা ধৈর্য নিয়ে জিতুর কথা শুনতে লাগলো। বাবা, আমি যেখানেই যাই না কেন, এই আত্মা আমাকে ওখানে টেনে নিয়ে যায়। এই খেলা থেকে আমি কি করে মুক্তি পাবো? আরে, তুমি যে আত্মার কথা বলছো, সে তোমার সাথে যুক্ত রয়েছে। ও তোমাকে ছাড়বে না। কেন? আমি কি করেছি? তোমার মুখ আর তোমার ব্যবহারে ও নিজের স্বামীকে দেখতে পায়, দীনেশের মুখ দেখতে পায়। ও মনে করে যে তুমি হলে সেই। ওর না পাওয়া সেই ভালোবাসা আর বিবাহের ইচ্ছা ওকে বেঁধে রেখে দিয়েছে। তাহলে এখন আমরা কি করব? আত্মাকে মুক্তি করার একটাই উপায় রয়েছে। তোমাকে ওকে বিয়ে করতে হবে। বিয়ার উৎসব পূরণ হওয়ার পরে ও মুক্তি পেয়ে যাবে। জিতু গভীর চিন্তায় পড়ে গেল। ও ভয় ও চিন্তায় বাবার দিকে তাকালো। এটা কি সত্যিই কাজ করবে? এটা তোমার সংকল্পের উপর নির্ভর করছে। তোমার মনে যদি ভয় বা সন্দেহ থাকে, তাহলে এটা বিফল হতে পারে। রাতের সময় বাবা আর জিতু রাকসার পুরনো ফ্ল্যাটে পৌঁছালো। বাবা পুরো ঘরকে মন্ত্র আর তান্ত্রিক প্রতীক দিয়ে সাজিয়েছিল। প্রদীপ জ্বলছিল আর মন্ত্রের ধ্বনি পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছিল। জিতু খুবই ভয় পেয়েছিল। এটা কি ঠিক হবে? আমার কিন্তু খুব ভয় করছে। ভয়কে নিজের মাথার উপর উঠতে দিও না। মনে রেখো, এই আত্মা তোমাকে ভালোবাসে। তুমি যদি দৃঢ় থাকো, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাবা রক্ষার আত্মাকে ডাকার জন্য মন্ত্র উচ্চারণ শুরু করলো। হঠাৎ ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া চলা শুরু করলো। একটা ধোঁয়ার সাথে রক্ষার আত্মা প্রকট হলো। আমি জানতাম তুমি আবার ফেরত আসবে। শেষ অবধি আমাদের বিয়ের সময় চলেই এসেছে। জিতু কাঁপছিল। বাবা ওকে সংকেত দিল যে নিয়ম শুরু করা হোক। বিয়ের নিয়ম করা শুরু হলো। বাবা মন্ত্র পড়া শুরু করলো আর জিতু রক্ষার আত্মাকে বিয়ের প্রতীক স্বরূপ একটা মালা পরালো। ঘরের মধ্যে হালকা আলো ছড়িয়ে গেল। আজ আমি খুব খুশি। আজ আমার আত্মা শান্তি পাবে। ধন্যবাদ জিতু, তুমি আমাকে মুক্তি দিলে। আমি এখন সব সময়ের জন্য যাচ্ছি। রাকসার আত্মা আলোতে পরিবর্তিত হয়ে অদৃশ্য হয়ে গেল। ঘরে শান্তি বয়ে গেল। কিছু মাসই পরে জিতু বিদেশ চলে গেল। একদিন সমুদ্রের ধারে বসেও নিজের সাথে কথা বলছিল। রাকসা, তুমি যেখানেই থাকো, আশা করি ভালো থাকবে তুমি এখন। আমি তোমার ভালোবাসা বুঝতেও পেরেছি আর তোমার মুক্তির জন্য যা করার আমি করেছি। এখন আমার সফর শুরু হয়ে গেছে। সূর্য অস্ত যাচ্ছিল আর জিতু সমুদ্রের দিকে তাকিয়ে হাসতে লাগলো। রাকসার আত্মাকে মুক্ত করে জিতু নিজের জীবনকে একটা নতুন শুরু করেছিল। ভালোবাসা আর বলিদানের কাহিনী এটা প্রমাণ করে সত্যি প্রেম আত্মাকেও শান্তি দেয়।